বন্ধ যাবে শুনুন না হলে তো কাজ কষ্ট করে লাভ আছে বাবা ওই পাশে তো আমরা আমরা লাস্ট ক্লাস দেখছিলাম সেমিকন্ডাক্টর যে ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলো কিভাবে কাজ করে। তো আজকে একটু বোরিং আলোচনা, এগুলো আসলে শিক্ষার কিছু নাই, কিন্তু আমরা যেটা শিখতে যাচ্ছি তার শুরু থেকে সেটা একটু জানা উচিত, তাই না? তার হিস্ট্রি, তারপর হলো গিয়ে সে কি টাইপের রোল প্লে করে, তার আমাদের জীবনের কাজটা কি, কিভাবে আসলো, এগুলো কি জানা উচিত। আচ্ছা, তো খেয়াল করে দেখেন 1950 to 2010 টু এখানে কত হবে 2024, তাই না? আসেন একটু রেভলিউশনটা দেখি, আপনাদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। আচ্ছা, কিরকম দেখেন 1950 সালে ফার্স্ট টাইম সিলিকন ট্রানজিস্টর আবিষ্কার হয়েছে। আচ্ছা, আপনার কি মনে হয় 1950 সালে সিলিকন ট্রানজিস্টর আবিষ্কার হয়েছে? তার আগে কি আবিষ্কার হয়েছে বলতে পারেন কেউ? ট্রানজিস্টর আবিষ্কার করার আগে ইলেকট্রনিক্সে পড়ে আসে না পড়ে? হ্যাঁ হ্যাঁ, রিলে রিলে না না রিলে কোথেকে আসবে? সিলিকন ট্রানজিস্টর আবিষ্কার হওয়ার আগে একটা জিনিস আবিষ্কার হয়েছে। ট্রানজিস্টর মানে কি বলেন তো? 3 legs, তাই না? তার আগে 2 legs আবিষ্কার হয়েছিল না? ট্রানজিস্টর মানে কি বলেন? হয় এনপিএন হবে নাকি পিএনপি হবে। তার আগে কি ছিল? ডায়োড ছিল না? সেটা 1940 to 1930 এরকম সময়, এটা দেখানো হয় নাই। আচ্ছা, এই যে তো ট্রানজিস্টরটা যে ম্যাটেরিয়াল তৈরি করা হয়েছে সেই ম্যাটেরিয়ালের নাম হচ্ছে সিলিকন। তো আমরা লাস্ট ক্লাসে এই সিলিকন নিয়ে আলোচনা করছিলাম, বুঝতে পারছেন? লাস্ট ক্লাসে ম্যাটেরিয়াল জার্মানিয়াম নিয়ে আলোচনা করছিলাম, গ্যালিয়াম নিয়ে আলোচনা করছিলাম। যে আসলে শুরুর আগে তো একটা শুরু আছে, মানে যে এলিমেন্টটা সেটা আলোচনা করছিলাম। ওকে, 1960 সাল থেকে কি হলো, এই ট্রানজিস্টর অ্যাপ্লিকেশন শুরু হলো। ধরেন আমি মার্কার বানালাম, মার্কার দিয়ে কাজটা কি, আমার তো বোর্ডে লিখতে হবে। তো ট্রানজিস্টর বানাই তো মাথার মধ্যে টুপি বানাবো না, তাই না? তো কোথাও রিপ্লেস করতে হবে, সেই রিপ্লেসটা হয়েছে রেডিওতে। ট্রানজিস্টর পড়ছেন না আপনারা, কিসের কাজ করে বলেন তো? সুইচিং। আর কিসের কাজ করে? অ্যামপ্লিফিকেশনের কাজ করে না? তো আপনি যখন কোনো সাউন্ড সিস্টেমে কাজ করতেছেন যেখানে শব্দ আছে, আপনার কি মনে হয় সেখানে কোনো অ্যামপ্লিফায়ারের কাজ নাই? আর যদি অ্যামপ্লিফিকেশন হয় তার মানে সেখানে মাস্ট কি আছে? ট্রানজিস্টর আছে। বোঝা গেছে? তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং জানতে হবে। তো রেডিওতে যেটা হয়, আপনার একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে সে কি বলে সাউন্ড ওয়েভটা পাঠায়, সেই সাউন্ড ওয়েভটা হলো কি আমাদের রেডিওতে ক্যাপচার হয় এবং ডিফারেন্ট রেডিও স্টেশন থেকে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি পাঠায়। বুঝতে পারছেন? আমি 90.0 FM, হ্যাঁ 896 FM। তো আপনার কি মনে হয় 896 FM এ যে আপনার ব্যান্ডউইথ পাঠানো হচ্ছে বা যে অ্যামপ্লিটিউডে পাঠানো হচ্ছে, এখানে কি সেম অ্যামপ্লিটিউডে পাঠানো হবে? ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি জানুন না? তো যখন আপনি ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি পাবেন, আমার গলার স্বর একরকম, আপনার গলার স্বর একরকম, আপনি মেয়ে মানুষ, আপনার গলার স্বর হবে চিকন। তো এই যে ডিফারেন্ট গলার স্বর, তো আমাদের ফ্রিকোয়েন্সি কি ডিফারেন্ট না? তো এই ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট হওয়ার জন্য কি হচ্ছে বলেন তো? সাউন্ডটা চেঞ্জ হচ্ছে না? তো আপনি কি মনে করতেছেন যে যে রেডিও স্টেশন থেকে আমার কাছে শব্দটা আসতেছে, এই রেডিও স্টেশন থেকে সেম জিনিসটা আমার কাছে আসবে? ওর কন্টেন্ট আলাদা, ওর শো আলাদা। বুঝা গেছে? এই জন্য সবাই সবার নিজস্ব ফ্রিকোয়েন্সিতে শব্দটা পাঠায়। তো আপনার অ্যান্টেনা কি করে, ওই ফ্রিকোয়েন্সিটা রেডি হয়ে থাকে যে আসলেই ধরবো, মানে মাছের বড়শির মতো। বুঝতে পারছেন? যখনই আশেপাশ দিয়ে বা কোনোভাবে ওই ফ্রিকোয়েন্সিটা যায় আপনার ওখান দিয়ে, তখনই ক্যাপচার করে ফেলে আপনার অ্যান্টেনা দিয়ে। আর অ্যান্টেনা ক্যাপচার করার ফলে আপনার রেডিওতে সেটা হলো গিয়ে ধরা পড়লো ভালো কথা, তো আপনার শুনতে হবে। সেই শোনার কাজটা আসলে ট্রানজিস্টর করে। বুঝতে পারছেন? কারণ শব্দটাকে আলটিমেটলি অ্যামপ্লিফিকেশন করবে, কারণ শব্দটা এসে একটু পড়ে থাকে, একটু, মানে ওটা আপনি শুনতেই পারবেন না, কোনোভাবে সম্ভব না শোনা। মানে কান যদি এটার মধ্যে দিয়ে দেয় তাও শুনতে পারবেন না। তো ওটাকে আসলে বিবর্ধিত করে, এরকম করে। ঠিক আছে? পড়ে আসেন ট্রানজিস্টরে বিবর্ধীকরণের কাজটা করে, আর ডায়োড কাজ করে কি রেকটিফিকেশন। ওকে, এই বিবর্ধীকরণের কাজটা করার ফলে আলটিমেটলি আপনি শব্দটা শুনতে পান।
তো গান শুনে মানে শুনতো আর কি আগে, এখন তো এই দিন নাই। ছোটবেলায় গানের মধ্যে হেডফোন দিয়ে শুনতাম আর কি। MP3 ছিল তাই না, ছোট ছোট একটু MP3 ছিল, পকেটে নিয়ে ঘোরা যেত। রেডিও ছিল আমার বাসায় দুইটা, একটু পকেট রেডিও। এখন তো ফোনে রেডিও পাওয়া যায়। আমি বলতেছি হ্যাঁ হ্যাঁ ফোনও পাওয়া যায় না এখন, না যে শুনেও না রেডিও আর কি। যেগুলো আপডেট ফোন সেগুলো বিলুপ্ত হয়ে গেছে। হ্যাঁ মানে চিন্তা করে দেখেন তো এখন আপনার কি মনে হয় এই যে রেডিও বিলুপ্ত হয়, এই একটু মার্ক করে রাখেন, এটার কোশ্চেন আসতে পারে। কোশ্চেনটা এরকম যে আমার একটা সময় রেডিও ছিল 1950 তে, সেখান থেকে 2010 সাল পর্যন্ত রেডিও কিন্তু চলছে, 10-15 পর্যন্ত স্মুথ চলছে, 17 পর্যন্ত চলছে, ভালো মতো চলছে 17 পর্যন্ত, 18-17 পর্যন্ত ছিল। 19 এর দিকে হঠাৎ করে কি জানি হয়ে গেল সবার, ঠিক আছে? হ্যাঁ 18 দিকে কি জানি হয়ে গেল, তারপরে হলো রেডিও আর কি ফ্ল্যাশ অফ হয়ে গেল। এখানে 2018 দিয়ে দেন, খাতা লিখে নেন এটা 10-18 দিয়ে দেন। আচ্ছা তো যখন 10-18 থাকছে তখন কি হচ্ছে বলেন তো? তখন আলটিমেটলি আমরা টাইম জোন পেলাম। এরপরে এখানে কয়টা টাইম জোন, এখানে সামনে একটা অ্যাড করেন, লেখেন 1940 ডায়োড। তাহলে 1 2 3 4 5 6 7 8 এটা দিলে 9 হবে। সেটা দিব আমরা হ্যাঁ হ্যাঁ 40 হ্যাঁ 40। আর একটা দিব 18 থেকে 2024, 24 সাল না 2024 না তে প্রেজেন্ট দিয়ে দিই, ঠিক আছে? প্রেজেন্ট দিয়ে দিই, এটা আপনার জানা দরকার, ঠিক আছে? আপনি যদি পড়বেন জানবেন না তা তো হয় না। আচ্ছা কোশ্চেনটা এরকম যে কি এমন হলো ওর মধ্যে যে 2024 সালে এসে মানে এই প্রেজেন্ট সিচুয়েশনে 9 নাম্বার ব্লকে, মানে 2 নম্বর ব্লক থেকে যখন আমি 9 নম্বর ব্লকে আসলাম, বুঝতে পারতেছেন? 1950 হলো কি 2, ওকে, আর এটা হলো কি 9, সব 11 হয়ে গেছে 9। এই 2 থেকে যখন আমি 9 এ আসলাম তখন কি চেঞ্জ হলো যার জন্য আমার এই ভিডিও দেখতে পারতেছি না? এই কোশ্চেনে নোট করে রাখেন, নোট করে রাখেন। ক্লাসে যা পড়াই বাইরে কিছু আসবে না, পরীক্ষার আগে তো ওই তো সাজেশন ইকুয়াল টু কি আপনি জানেন কি প্রশ্ন লিখে রাখতে না? 1950 থেকে 1924 সালে আসার পর রেডিও কেন বিলুপ্ত হয়ে গেল? Why radio is rarely seen in market, which was very famous at 1950, but now in market is very rare in 2024. What's the reason behind the scenario? Question to বড় কিন্তু ওই মূল সামারি হলো এইটাই যে এখন আগে রেডিও ছিল কেমন হয়। আচ্ছা আসেন আমরা একটু রেভলিউশনটা দেখি, দেখছেন? রেভলিউশনটা দেখি। রেভলিউশনটা এরকম হয়েছে, খেয়াল করে দেখেন। ওই রেডিও আমরা ঠিকই শুনতাম, বিবিসি নিউজ বা তখন শোনা হয়তো যুদ্ধের খবর, হ্যাঁ মুক্তিযুদ্ধের সময় গান, বিভিন্ন কবিতা আবৃত্তি, বঙ্গবন্ধুর ভাষণ, ৭ই মার্চের ভাষণ বা যা যায় সব তখন রেডিও ছিল, তখন তো আমাদের টিভি ছিল না। ওকে, ডে বাই ডে যেটা হলো 1950 তে কি হলো, 1950 তো রেডিও ছিল, হ্যাঁ 1950 তো রেডিও ছিল, ওই সময় খুব ব্যাপক জনপ্রিয় ছিল, 1960 তো রেডিও ছিল। 1970 এর দিকে 1 KB DRAM তৈরি হয়, DRAM এ যাওয়ার আগে আমি জাস্ট আপনাদের একটু বলি, আপনারা কি জানেন র্যামটা কি? র্যান্ডম অ্যাক্সেস মেমরি। এটা তো ডেফিনিশন বলতে পারবেন যে অফিস মানে র্যামটা কোথায় কাজে লাগে বলেন? র্যাম হচ্ছে ডাটা সংরক্ষণ করে রাখে। এটা কি ওই যে বিসিএস এর জন্য প্রশ্ন লাগে সংরক্ষণ আইসিটি ঠিক আছে। আচ্ছা সো আপনাদের কথা মতে ডেটা সংরক্ষণ করে রাখে, তাই DRAM এর ফুল ফর্ম হলো কি ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমরি। কোর্সে যে 2 মার্কে আসে যে হোয়াট ইজ ডাইনামিক বা হোয়াট ইজ DRAM, পারবেন না? না পারবেন না, কারণ আমি বলি নাই সেটা কি, ঠিক আছে? এখন বলতেছি
কেউ কি জানেন, আইডিয়া আছে যে DRAM এর কাজটা কি? RAM আসলে দুই প্রকার, একটা ভোলাটাইল, একটা নন ভোলাটাইল। সো DRAM টা হলো কি ভোলাটাইল। ভোলাটাইল মানে বলতেছি পার্মানেন্ট আর টেম্পোরারি, বুঝছেন সোজা বাংলায়? Yes. ঠিক আছে। এইটা হলো কি টেম্পোরারি, মানে সাময়িকের জন্য। হ্যাঁ, সাময়িকের জন্য। ও কি করে, একটা পার্ট টাইম জন্য আপনার মেমোরিটা সেভ রাখে। ধরেন আপনি কম্পিউটার অফ করে দিয়েছেন, ও মেমোরি হারিয়ে ফেলবে, বুঝতে পারছেন? আর এর অবস্থানটা হলো কি সিপিইউ খুব কাছাকাছি, আপনার যে প্রসেসিং ইউনিট আছে ওর খুব কাছে থাকে। তো এর কাজই হলো গিয়ে আলটিমেটলি রিসেন্ট যে পার্ট টাইম যে কাজগুলো হয়, মানে কোনো সেভ করা ডেটা না, তো ক্ষণিক সময়ের জন্য আপনি যদি সেভ করে রাখতে চান সেটা DRAM এ আপনি সেভ করেন, বুঝতে পারছি? তো DRAM মনে রাখবেন হলো গিয়ে আপনার পার্মানেন্ট পার্ট, আমি কি বলে টেম্পোরারি। হ্যাঁ, এই ফেসবুকে দেন না টেম্পোরারি প্রোফাইল পিকচার, ওভাবে মনে রাখবেন যে DRAM টা হলো গিয়ে আমার ফেসবুক প্রোফাইল পিকচার, বাকিটা আর বলবেন না। কারণ প্রোফাইল পিকচার সময় টেম্পোরারি দেয়, আপনার প্রোফাইল পিকচার যখন দিবেন ফেসবুকে তখন লিখবেন যে টেম্পোরারি প্রোফাইল পিকচার আপডেটেড। সো মনে রাখবেন DRAM হলো গিয়ে ফেসবুকের প্রোফাইল পিকচারের মতো, আপনি চেঞ্জ করবেন, এটা চেঞ্জ হবে, মেমরি সেভ রাখতে পারবেন, সহায়তা পারবেন, ইরেজেবল আর কি। কিন্তু স্যার আপনি যে প্রথমে বলেন, হ্যাঁ। যেমন ওই আমরা তো ফেসবুকের কথা যখন বলেন স্যার, আমরা যখন কাইটা দিতেছি তখন চলে যাচ্ছে, কিন্তু আমরা ফেসবুকে যখন কাইটা দিতেছি তখন তার চলে যাচ্ছে। আমি আপনাকে ওটা মনে রাখার জন্য বলছি। ফেসবুকে যেমন আপনি প্রোফাইল আপলোড করার সময় কি বলে, আপনি তো পার্মানেন্ট দেন না, তাই না? টেম্পোরারি দেন, তো ওটা ক্ষণিকের জন্য, তো ওটা হলো ক্ষণিকের জন্য। আমি ওই সেন্সে বলছি। ফেসবুক কি করে ওটা আমি বলি নাই, আমি টার্মটা মনে রাখার জন্য বলছি। বিশেষ করেন পরীক্ষা হলে এটা মনে রাখবেন, ফেসবুকে ডিপি গেলে দেখবেন যে DRAM মানে কমে পড়ে গেছে, ঠিক আছে? না হলে টাকা ফেরত। ওকে, আচ্ছা। তো 1K বিট তার মানে হলো কি 1000 বিট। কত বিটে কত বাইট জানেন আপনারা? কত বাইটে কত বিট? 24 এক বাইট, 1 মেগাবাইট, হ্যাঁ, 1024 বিটে 1 কিলোবাইট, 1 কিলোবাইট নাই মেগাবাইট, আর 1 কিলোবাইট, কিলোবাইট। আচ্ছা, 1 কিলোবাইট মানে হলো কি কত? 1 কিলোবাইট সমান 1024 বাইট। 24 বাইট। 1024 কিলোবাইট বিট। আচ্ছা, যাই হোক, আপনারা নামে বলেন যাই করেন, আমার মেইন উদ্দেশ্য হলো যে এই যে স্পেসটা খুবই ক্ষুদ্র, একটা ছবি রাখতে পারবেন সর্বোচ্চ, তো মানে ছবিও হয় না, তাও ক্রপ করে আপনার ছবি থাকলে মাথা কেটে যাবে, চোখ দেখা যাবে, এরকম একটা ছবি। 1 কিলোবাইটের ছবি হয়, কতটুকু হয়? একদম সিম্পল না? তো চিন্তা করে দেখেন, তখন ওই র্যাম আবিষ্কার হয়েছে, তখন কি করতে ধরেন একটা এক্সেলে, ধরেন এক্সেল তো ছিল না, ছোট্ট একটা ওয়ার্ডে কাজ করলাম, লিখলাম, লিখে এই দেখে নাও এটা একটা কাজ শেষ, এটা ফেলাই দাও। কারণ আমার তো সেভ করার অপশন নাই, আমি বুঝতে পারতেছি। আপনার কাজ করে কি করতেছেন, আপনার কাজ করে পিসির মধ্যে ফাইল রাখেন। আমি যদি ফাইল রাখতে না পারি, আমি কি আপনার পাওয়ার পয়েন্টে শো করতে পারবো? ধরেন এই ফাইলটা বানাইলাম, শেষ, ক্লাস শেষে ওটা ফেলাই দেবো, কারণ আমাকে তো আরেকটা ক্লাস নিতে হবে, ওই ডেটা আমাকে আবার এখানে ইনপুট দিতে হবে। আমি বুঝতে পারছি, মানে আমার এটা কোনো পার্মানেন্ট না, এটা হলো টেম্পোরারি। দ্যাটস ওয়াই খুবই ক্ষুদ্র একটা র্যাম আবিষ্কার করা হয়, যেটা হলো কি আপনার পার্টিকুলার ডেটা সেভ করতে পারে ক্ষণিকের জন্য, তখন ওটা আমার বড় রেভলিউশন। আচ্ছা, এরপরে 1990 এর দিকে 64 কিলোবাইট হয়, ওইটা জাতের, ঠিক আছে? এত টেনশন নাই, এখন অনেকগুলো ফাইল আপনি রাখতে পারবেন। তারপরও কি ডাইনামিক র্যাম, ঠিক আছে? আপনি ওকে ফুল টাইম ইউটিলাইজ করতে পারবেন না। আচ্ছা, যেটা বেস্ট এক্সাম্পল হলো কি ভিডিও গেম। আমরা ওই যে মনে আছে ওই যে টিভির মধ্যে প্লে সেট লাগা একটা ক্যাসেট ঢোকা দিতাম আস্তে করে, যেই ক্যাসেট থাকতো ওই ক্যাসেটের এক পাশে গেমটা চলতো। তার মানে কি ওই পার্টিকুলার ক্যাসেটটা ওই র্যাম দিয়ে প্লে করে, যেন হলো কি আমি ভিডিও গেম খেলতে পারি। ক্যাসেট বের করে দিবেন, একটা ক্যাসেট দিবেন, অন্য গেম শুরু হবে, বুঝতে পারছেন? আচ্ছা, এটা কিন্তু একটা 10 মার্কের প্রশ্ন, আমি বারবার বলতেছি, বা 8 মার্কের প্রশ্ন হবে এখান থেকে, কারণ এগুলো মানে জিনিসটা সোজা, তো আপনি জাস্ট সালটা মনে রাখলেই হবে, খুব ইজিলি পারবেন। আচ্ছা, এরপরে 1GB, ঠিক আছে? 1GB র্যাম আসছে 2000 সালের দিকে। তখন গিয়ে আপনার মাইক্রোসফট এক্সপি, উইন্ডোজ এগুলো আস্তে আস্তে রেভলিউশনারি আসতে থাকলো পৃথিবীর বুকে। তারপর হলো গিয়ে মানুষ পার্সোনাল কম্পিউটার দেখতে পারলো। আচ্ছা, এখানে মজার ব্যাপার হলো গিয়ে এখন আমরা কত জিবি র্যাম ইউজ করি? 4GB, 8GB, 16GB। 8GB তো হয় না, 8GB হলে মোটামুটি চলে, 16GB হলে ভালো হয়, 32 হলে দৌড়াবে, কারণ গুগল টানে হলো 8GB।
বুঝতে পারছেন? দেখবেন যে আপনার ব্রাউজার গুগল দেখাচ্ছে, পিসি আটকে গেছে। এটা কেন? কারণ হলো যে ডে বাই ডে আমার যত আপডেট হচ্ছে আমার র্যাম তত বেশি টানতেছে। তো র্যাম যখন বেশি টানবে প্রবলেমটা এখানে যে আমার আলটিমেটলি যে মেমোরিটা আছে এই মেমোরির অ্যাক্সেসে আমার কাজগুলো ওরকম হেভি লোড হয়ে যায়। খেয়াল করে দেখবেন আপনার ওয়ার্ড ফাইলগুলো আগে ছোট হইতো, সফটওয়্যারগুলো ছোট হয়, সফটওয়্যারগুলো বিশাল বড় বড় হয়। ঠিক আছে? তো এটা কেন? কারণ জানে আমার র্যাম বেশি করতে হবে। এটা ওয়ার্ল্ডের একটা বিজনেস পলিসি। র্যাম বেশি করে রাখলে সফটওয়্যার বেশি আপডেট হলে আমরা বেশি দামি র্যামটা কিনবো, তাহলে ওটা একটা মার্কেটিং পলিসি। ঠিক আছে? যে বিজনেস পলিসি। এরপরে গিয়ে সামনে আপনার আস্তে আস্তে করে 2010 এর দিকে মোবাইল ফোন আসলো। হ্যাঁ, যেটা আমাদের ধ্বংসের কারণ। আচ্ছা, মোবাইল ফোন আসলো, মটোরোলা আসছিল মনে হয়, মটোরোলা, সিম্ফনি, এগুলো চলতে হবে তখন খুব ভালো মতো করে। হ্যাঁ, ব্ল্যাকবেরি, ব্লুবেরি, সিরিজেল তো বন্ধ হয়ে গেল, যে নোকিয়া, ও আমপারা মোবাইল আর কি। আচ্ছা, এরপরে আলটিমেটলি 10 এর পরে স্মার্টফোনটা আসলো, যেটা আমাদের আসলে আনস্মার্ট বানাই দিচ্ছে। ঠিক আছে? এই আনস্মার্ট বানানোর কারণে দিকে আমাদের স্মার্টফোন। হ্যাঁ, এরপরে এই যে 18-24 জোনটা, এইখানে আসলে আমাদের একটা বড় রেভলিউশন, সেটা হলো যে ভিএলএসএ। আমি যে এখন ম্যাকবুকটা চালাচ্ছি, এইখানে আমার ইন্টিগ্রেটেড জিপিইউ আছে। ইন্টিগ্রেটেড জিপিইউ মানে বুঝছেন, আপনারা যে কম্পিউটার চালান না, কম্পিউটারের মধ্যে দেখছেন যে একটা জায়গায় বড় একটা গ্রাফিক্স কার্ড আছে, GTX লেখা এরকম কিছু দেখবেন সিপিইউটা খোলে। তো গ্রাফিক্স কার্ডের কাজ হলো যে আপনার ভিডিও এডিটিং করেন, যত ভিডিও দেখেন, যদি আপনার গ্রাফিক্স কার্ড না থাকে, গেম খেলেন, তো আলটিমেটলি আপনার রেন্ডারিং বা ওভারঅল খুব প্যারা হবে, খুব কষ্ট হবে কাজ করতে গিয়ে। ওই জিনিসটা জাস্ট একটু হবে, একটুকে নিয়ে আসছে, এত বড় জিনিসটাকে একটুকে নিয়ে আসছে। কিভাবে সম্ভব? এই যে তিন ঠ্যাংগুলো দেখতেছেন না, ট্রানজিস্টর। এবার আসি সেই প্রথম প্রশ্নে। এই তিন ঠ্যাংগুলোকে ছোট করতে 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 এরকম ডটের মতো বানায় ফেলছে, ন্যানোমিটার 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 টাইপ বানায় ফেলছে। তো আগে আমি যদি এখানে সিলিকন বসাই, এতগুলো ট্রানজিস্টর এতগুলো, তো ওটাকে যদি আমি ডিজাইন করে এমবেডেড সিস্টেম বানাই, মানে ট্রিপল ইঞ্জিনিয়ার, হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার, এমবেডেড সিস্টেম মানে একটুর মধ্যে বসাতে পারি। ওকে, আপনারা প্রসেসর কোন খুলে দেখছেন? প্রসেসর দেখেন, প্রসেসরের চেহারা দেখেন, তাহলে বুঝুন। আচ্ছা, খেয়াল করে দেখেন, এই যে এটা দেখুন, কয়েক লক্ষ লক্ষ ট্রানজিস্টর এগুলোতে বসানো আছে। ঠিক আছে? এই জায়গাগুলো বসানো আছে, এগুলোতে বসানো আছে কয়েক লক্ষ। তো প্রসেসর জাস্ট একটু একটা জিনিস। পুরো কম্পিউটারের যত কাজ, যত মুভি দেখা, ভিডিও দেখা, যত কাজ সব আপনি এই ছোট প্রসেসরে পাবেন। তো আপনার আলটিমেটলি জিপিইউটা আমি দেখাই, এই যে জিপিইউ আসল সাইজ হলো এত বড়, বিশাল বড় একটা সাইজ। ঠিক আছে? সেইটাকে M1 চিপসেট আছে, এই যে পুরো জিনিসটাকে একটুর মধ্যে আনছে। এই যে দেখেন, পুরো জিনিসটাকে একটুর মধ্যে আনছে। ঠিকই আছে? এখানে দেখেন আপনার সিপিইউ, জিপিইউ যা যা আছে সব এটার মধ্যে।
মানে পুরো আলটিমেট জিনিসটা এর মধ্যে। তো এখন দেখেন যে জিনিস আমার এত বড় ছিল, আগে পিসি গুলো এরকম ঘাবড়া এরকম মাথা মোটা মনিটর ছিল না, ঠিক আছে, এত মোটা মোটা মনিটর ছিল না, সেটাকে চাপায় চাপায় এখন কি স্ক্রিন পাতলা হয়ে গেছে, এই টিভিটা কতটুকু হয়ে গেছে বলেন তো। সো আলটিমেটলি এগুলো ডে বাই ডে আসলে আমাদের ট্রানজিস্টর রেগুলেশন, সেই রেগুলেশন গুলোকে আমাদের ভেরিলগ যে সার্কিটটা আছে ভিএলএসআই, এই ভেরিলগ আপনার আলটিমেট থেকে এই আমাদের এই সবার শেষে আমরা এই চিপসেটগুলো পাই, যাতে করে জিনিসটাকে আরো ছোট করা হয়েছে। ডে বাই ডে রিসার্চটা এমন হচ্ছে এটাকে আরো কত ছোট করা যায়, যেন একদম হলো কি সব হাতের মুঠে নিয়ে আসে। এই জন্য আপনারা মোবাইল ফোন ইউজ করতে পারেন, এই জন্য আপনারা ল্যাপটপ ইউজ করতে পারেন, এই জন্য হলো যে সামনে দেখবেন আপনারা কি দেখেন ছোট পিসি আছে, নাগা পিসি বা মিনি পিসি, ছোট্ট একটু পিসি, একটু টাইপের পিসি এগুলো হয়। ওকে, তো এই পিসি গুলো বৈশিষ্ট্য হলো যে কম্পিউটারের মধ্যে আপনি যে কোনো কাজ করতে পারবেন, যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন, বুঝতে পারছেন? আচ্ছা, তো আলটিমেটলি ডে বাই ডে আমাদের রেগুলেশন হচ্ছে, হ্যাঁ। তো এই জন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের অবদান অনেক বেশি, ঠিক আছে? তো এত কথা বলার উদ্দেশ্য একটাই যে আমাদের যে ইলেকট্রনিক কম্পোনেন্টস গুলো আছে এটা কিভাবে করে 1940 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমার আসলো, এটা আসলে আমাদের জানাটা জরুরি। এখন আমি বললাম একটা বোর্ডে একটা কোশ্চেন আপনাদের দিছিলাম আর কি, কোশ্চেন কি ছিল বলেন? জার্মানিয়াম না, আজকে সকালে একটা কোশ্চেন লিখেছি রেডিও কেন বিলুপ্ত? হ্যাঁ, রেডিও কেন বিলুপ্ত হলো। এখন আপনি বলেন যে জিনিস আমার রেগুলেশন হইতে হইতে একটু হয়ে আসে, যেটা আমি হাতে দেখাতে পারবো না, ঠিক আছে, কত ন্যানোমিটার হয়ে গেছে। ন্যানোমিটার মানে বুঝেন, আপনাকে মাইক্রোস্কোপ দেখতে হবে। ওকে, আচ্ছা, এই ক্যাডেন্স ডিজাইনের সময় ইউজ করার সময় তখন দেখবেন যে খুবই খুবই ক্ষুদ্র ক্ষুদ্র লেন্থে কাজ করতেছে। তো ওই জিনিস যদি হয় আপনার রেডিওতে এমন থাকে, মানে আমার কথা হলো গিয়ে আমি যদি এই ফোনে কথা বলতে পারি, তা আমি কেন এত বড় ওই যে বড় বড় টেলিফোন ইউজ করবো, বা বড় বড় কেন এই ফোন ইউজ করবো, যেটা অ্যান্টেনা বের হয়। দেখেন 2005 সালের দিকে অ্যান্টেনা বের হইতে বলে হ্যালো করে বলা লাগতো, এক কল 10 টাকা, 1 মিনিট 10 টাকা, ঠিক আছে, কেন করবো বলেন? এই কারণে তার মধ্যে আমার আলটিমেটলি ইলেকট্রনিক্স এর রেভলিউশনটা হচ্ছে, আমার জিনিসটা ছোট হয়ে আসতেছে। জিনিস যত ছোট দামটা একটু বেশি, ঠিক আছে, দামটা বেশি এবং হলো গিয়ে ইউজার ফ্রেন্ডলিনেস প্লাস হলো গিয়ে অ্যাভেলেবিলিটি, কম্প্যাটিবিলিটি সবই বেশি। বুঝা গেছে? পরীক্ষা কি কোশ্চেন আসলে লিখতে পারবেন? কি হবে লিখবেন? কি আপনি বলেন, আপনি বলেন কি হবে লিখবেন, বাংলাতে বলেন। স্যার প্রথম থেকে শুরু করুন না, আপনি 2 লাইনে বলেন। স্যার আধুনিক যুগের আমরা যে পরিবর্তনশীলতার কারণে স্যার এটা কিন্তু সম্ভব হয়েছে। আগে তো স্যার আপনার ডায়োড ছিল, ডায়োড তো স্যার আমরা যেমন 1940 সালে যেমন আমি শিখতে পারি, যেমন ওটা প্রসেসটা অনেক বড় ছিল। আপনি বসেন, সমস্যা না, জানাতে হবে। প্রসেসটা স্যার বড় ছিল। তারপরে স্যার যেমন আপনার 1950 থেকে 60 সাল পর্যন্ত চলে যায়। আবার 1970 সালে যখন আমাদের এতে আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আপনি দেখি বাংলা পড়তেছেন, সোজা হিসাব 1940 সাল থেকে ডায়োড ইস্যু হয়েছে, 50 থেকে আমরা ডায়োডের অ্যাডভান্স ভার্সন পাই, সেটা হলো ট্রায়োড, যেটাকে বলা হয় ট্রানজিস্টর। ট্রানজিস্টরটাকে রেগুলেশন হইতে হইতে বর্তমানে আমরা ভিএলএসআই ফিল্ডে ঢুকি, যার থেকে আমরা জানতে পারি যে এই জিনিসটাকে ছোট করে ন্যানোমিটার লেভেলে কাজ করা হয়। জিনিসটা যখন ছোট হয়ে যায় তখন আর এই ট্রানজিস্টর ঠ্যাঙের দিকে আর অবস্থা থাকে না, ঠিক আছে, আমরা জিনিসটাকে আরো ইউটিলাইজ করতে পারি বেটার ওয়েতে। যখন আমরা এটাকে বেটার ইউটিলাইজ করতে পারি তখন আমরা রেডিওটা আলটিমেটলি প্রয়োজন হয় না, তখন ও সফটওয়্যার আকারে আমাদের মোবাইলের মধ্যে কাজ করে। বুঝতে পারতেছি? তখন আমাদের রেডিও আলাদা করে একটা অ্যান্টেনা লাগাইতে হয় না, কারণ মোবাইল ফোনের মধ্যে একটা বিল্ডিং অ্যান্টেনা আছে, মানে সবগুলো কম্প্যাক্ট করে চাপানো হয়েছে, ঠিক আছে, কারণ জিনিসটা ছোট হয়ে গেছে। ছোট হলে কি আপনি এখানে ঢুকে দিতে পারবেন না? তো যেমন এই ক্লাসরুমে কি আছে, অনেকগুলো গ্যাপ আছে, তো আমি বললাম যে ঠিক আছে এখানে আরো 30 জন ঢুকা, কোনো যাবে তো, সমস্যা তো নাই স্পেস। তো আমি যদি জিনিসটাকে ছোট করে মধ্যে এখানে সবগুলো কম্প্যাক্ট করতে পারি, তাহলে আমার এত বড় বেশি এই বড় রেডিও মান্দাত্তা আমার ইউজ করার দরকার নেই, ঠিক আছে। এইভাবে করে আলটিমেটলি আমার রেভলিউশন হয়েছে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ভাষা কথা বলি, বাংলা ভাষা যদি বলতে চান, আমি বুঝাইছি আপনাদের ডিটেইলস, এটা ডিটেইলস লেখা লাগবে না, 4% লিখলেই না, এটা আমি বুঝাই দিয়েছি, ঠিক আছে। কারণ কোশ্চেন আছে, এটা আসতে পারবেন তো? পাস করে দেন। ছুটে গেছে? 1950 এর দিকে ভিডিও অফ করে দিয়েছেন? এখন আমার এতক্ষণ অফ হয়ে গেছিল? মানে যেটা লিখছেন আর বলছেন সে তখনই অফ ছিল। তখনই অফ হয়ে গেছে? তাহলে কি দুইটা কাট হয়ে গেছে তাহলে? না স্যার, পজ করা ছিল। পজ কেন করছিলেন?
যে টান খাইলো না পরে আমি বস করে দিচ্ছি আর কি। আচ্ছা সমস্যা নেই। তো দুইটা ভিডিও গুলো আমার ঝামেলা, একটা না ভিডিও এই যে তো 1950 তে রেডিওর পপুলারিটি অনেক বেশি ছিল। এই যে দেখেন 1950 এর দিকে টুসাই লেভেলের পপুলারিটি ছিল, 1940 50 থেকে 60 এর দিকে। হঠাৎ করে কি হইলো, ইলেকট্রনিক চিপের মার্কেট কিন্তু উপরের দিকে ঊর্ধ্বগতি। ভালো করে দেখেন, অ্যান্সার কিন্তু এখানে আছে। এটা কিন্তু ঊর্ধ্বগতি, কিন্তু রেডিওর ব্যবহার কি এটা না? জি এটাই যে মার্কেটে রেডিওর ভ্যালু কমে থাকলো। কেন কমে থাকলো বর্তমানে? এটা কারণটা কি? বর্তমানে এই ব্যাপারটা কেন থাকলো? গুগল, ইন্টারনেট, চ্যাট জিপিটি যায় মানে কোনো সমস্যা নেই, অ্যান্সারটা পাবেন না। ঠিক আছে? স্যার ইংলিশে কনভার্ট বাংলা লিখে ইংলিশে কনভার্ট। বাংলা লিখে ইংলিশে বানানোর দরকার নাই। আমি খুব সোজা শর্টকাটে এটা বুঝাইছি। এই অ্যান্সার হবে সর্বোচ্চ 4 লাইন। আপনি বলবেন যে এটা ইলেকট্রনিক চিপের ঊর্ধ্বগতি এত থেকে এত সাল, কিন্তু রেডিও ব্যবহার নিম্নগতি এত থেকে এত সাল। ঠিক আছে? ট্রানজিস্টর চিপসের যেটা ছিল সেটা দিন দিন ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে? ন্যানোমিটার লেভেল পর্যন্ত চলে গেছে। ভিএলএসআই ফিল্টার আগমন হয়েছে, তাই আমাদের রেডিওর প্রয়োজন নেই। কয়টা বার এত কমন মানে এটা তো গল্পের মতো, এটা তো আপনার মুখস্থ করার কিছু নেই, তাই না? আপনি এখান থেকে বাসায় যাবেন, আপনার স্লাইড খোলার দরকার নেই, ডিরেক্ট এক্সাম হলে আসে এক্সাম দিবেন। মানে আমি এভাবে চেষ্টা করি পড়ানোর। ঠিক আছে? আপনাদের 1 মিনিট সময় অ্যান্সারটা দেন। 1 মিনিট না, সরি 1.5 মিনিট সময়। হ্যাঁ। সর্বোচ্চ 3 লাইন হবে, 3 থেকে 4 লাইন। ঠিক আছে? ওকে, স্টার্ট করেন। প্রশ্ন তো লাগবে না, জাস্ট অ্যান্সার দিতে হবে আগে লিখে। স্যার রেডিও ওয়াজ পরে কি লিখছেন? পপুলারিটি অফ রেডিও ওয়াজ প্রথম লাইন। হ্যাঁ ফুল স্টপ। ইনসেন মানে পূর্ণ লেভেলে ছিল পপুলারিটি। হ্যাঁ, আমি কোশ্চেন বানাই দিছি, আমার যা মন দিছে আমি লিখছি। আপনার মোবাইল ইউজ করতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ সত্যি কথা, কিন্তু লাভ নেই তো। 1.5 মিনিটে কি লিখবেন? মোবাইল লিখবেন নাকি লিখবেন নাকি গুগল করবেন? ওপেন সব ওপেন। যারা বুদ্ধিমান তারা আমার কথাগুলো শুনে বোর্ডটা দেখে দেখে জাস্ট লিখে দিবে। আর যারা আরো বেশি বুদ্ধিমান তারা 5 ঘন্টা দেখবে। পরীক্ষা অ্যাটেন্ড করলে 6 5 6। নিজের মতো করে জাস্ট লেখেন, যা বুঝতে পারছেন নিজের মতো করে ভাঙা ভাঙা ইংলিশে লিখে দেন।
ঠিক আছে, জমা দিয়ে দেন, টাইম সার্ভার। বাম সাইড থেকে ডান সাইডে দিয়ে দেন, তারপর সবাই একজন করে সামনে থেকে পাস করে দেন। নাম্বার টেনশন করার কিছু নাই। এক্সট্রা অনেকগুলো পেজ ছিল, ওগুলো কি করছে? পাশে নিয়ে গেছে। পেজগুলো কই? এক্সট্রা পেজ ছিল তো? সব শেষ? আপনি আসলে পেজগুলো শেষ, সব ওইখানে পেজ এখানে আছে স্যার। আচ্ছা, খাতার মধ্যে নাম, আইডি, ব্যাচ স্পষ্ট করে লিখতে হবে। উইচ সেকশন? আপনি খাতা দিয়ে দেন, এমনি জাস্ট দিয়ে দেন। আইডি গুলো লিখছেন তো সবাই? আপনি একজন নিয়ে দেন, পাস করে দিবে, চাপটা নিয়ে পাস করে দিবে। এখানে দিয়ে দেন, পুরো খাতাগুলো এখানে দিয়ে দেন। আপনাদের একজনকে দিয়ে দেন, চাপটা লিখে পিসি পাস করে দেন। আচ্ছা, কথা বলেন না প্লিজ, চাপটা নিয়ে চুপচাপ পাস করে দেন। এবার দেখেন কি পরীক্ষা, কি কোশ্চেন পড়ে হয়ে গেছে। আচ্ছা দেখেন, ট্রানজিস্টর তো বিষয় হলো আপনার 1950 থেকে, তাই না? তো শকলি ট্রানজিস্টর, প্লিজ কথা বলেন না, এটা জাস্ট যার যে আইডি নিয়ে জাস্ট পিছে পাস করে দেন না। নাম, আইডি, ব্যাচ, সেকশন একটু বড় করে লিখে দিবেন। দেখেন 1947 এ শকলি ট্রানজিস্টর আবিষ্কার করা হয়। এরপরে আবিষ্কার হয় থাইরিস্টর। ঠিক আছে, আপনারা যদি পাওয়ার ইলেকট্রনিক্স পড়েন, পাওয়ার ইলেকট্রনিক্সে আপনার এই জিনিসগুলো ভালো মতো করে আছে, ডায়াড, ট্রায়াড, থাইরিস্টর। আচ্ছা, সবচেয়ে এসেনশিয়াল কম্পোনেন্ট মসফেট। ঠিক আছে, এটা ফুল ফর্ম জানেন? মসফেটের ফুল ফর্ম কি? ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। তো আলটিমেটলি এটা আমাদের ফেট মস টাইপের ফেট। ওকে, আচ্ছা
মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, তো এই প্র্যাকটিক্যাল পাওয়ার মানে আলটিমেটলি ডে বাই ডে আপনি দেখবেন ডায়োড খুব কম ভোল্টেজ কনজিউম করে। তারপরে হলো গিয়ে আপনার দেখা যাচ্ছে কি ডায়োডের রেটিং ওভারঅল ট্রানজিস্টর থেকে অনেক কম, ট্রানজিস্টর একটু বেশি পাওয়ারফুল। আরো বেশি পাওয়ারফুল হলো গিয়ে আপনার থাইরিস্টর, এরপরে আসলে হলো গিয়ে মসফেট, এরপরে আসলে হলো গিয়ে আইজিবিটি। জানেন আইজিবিটি কি? ইনসুলেটেড গেট পোলার ট্রানজিস্টর। তার মানে ট্রানজিস্টরের আলটিমেট পাওয়ারফুল ভার্সনগুলো আসে। যেমন আমরা বিভিন্ন বড় বড় ড্রাইভার নিয়ে কাজ করি না, ড্রাইভার, তো ড্রাইভারে গুলো কি যে মসফেট থাকে, আইজিবিটি থাকে, ঠিক আছে, পাওয়ার ট্রানজিস্টর গুলো থাকে, ওকে, পাওয়ার ডায়েট থাকে, তো যেটা হলো কি বেশি কারেন্ট বেশি ভোল্টেজ আপনার হলো কি কনজিউম করতে পারে। আচ্ছা, তো এখন খেয়াল করে দেখেন আমাদের এই যে সিম্পলিফাইড সার্কিট যেটা আছে এটা হলো কি এন চ্যানেল আছে, আবার আপনার হলো কি পি চ্যানেল থাকে। তো পিএনপি তে খেয়াল করে দেখেন আমরা কেন পিএনপি বলছি সেটা বলতে পারেন? কারণ এটা আলটিমেটলি ভিতর দিকে ঢুকতেছে, যদি ঢুকে তাহলে পিএনপি আর বের হলে এমপিএন, যেটা বের হতো তাহলে এমপিএন। ওকে, আচ্ছা, তো সার্কিট এসি বলে এখানে দেওয়া আছে গেট, কালেক্টর এবং ইমিটার জিসিই। আচ্ছা, তো এটা কেন বললাম? একটা সলিড স্টেট ডিভাইসের যে বেসিক কম্পোনেন্ট গুলো আছে তাকে যদি আমি একটু চুলচেরা বিশ্লেষণ করি, ইন্টারসেক্ট করি, তখন হলো আমি জিনিসটা দেখতে পারবো, কিন্তু জানার জন্য। আচ্ছা, সলিড স্টেট ফিজিক্সে হলো কি আমাদের কোয়ান্টাম মেকানিক্সে হলো কি এগুলো অ্যাপ্লিকেশন আছে, এরকম মেকানিজমে অ্যাপ্লিকেশন আছে। আমাদের এখান থেকে শুধু এই জিনিসটা লাগবে, ক্রিস্টালোগ্রাফি। কারণ সিলিকন আমরা জানি হলো কি এসআই, ঠিক আছে, তো ও দেখতে আসলে কেমন, ওর ছবিটা কিরকম, ওর আচার আসলে কিরকম, এগুলোর হালকা ভাবে ধারণা আমরা এই কোর্সে নিব। ওকে, ইলেকট্রনিক্সটাও শিখবো, ইলেকট্রনিক্স সাথে সাথে হলো ম্যাটেরিয়াল নিয়ে আলোচনা যেটা সেটাও শিখবো। আপনাদের কনসেন্ট্রেশন ওটা হারাই গেল কেন বলেন তো? সবাই সবাই খাতা পাইছেন? সবাই সবাই খাতা পাইছেন তো? একটু করে একটা ম্যাজিক হবে দেখেন। আচ্ছা, সুপার কন্ডাক্টিভিটিটা কি ক্যালকুলেট করতে ক্লাস টেস্ট প্লিজ। স্যার আমাকে খাতা Just- দেবো? কি আপনাদের ক্লাস শেষ? মানে আমি বুঝলাম না। আজকে জেএম ছিল কিসের jam? খাতা দিয়ে দেয় আপনাদের এখন কি লিখবেন? আচ্ছা, দেখেন the temperature at which electrical resistance is 0 is called the critical temperature। তার মানে প্লিজ কথা বলেন না, আসছেন দেরি করে কথা বলেন না। আচ্ছা, সুপার কন্ডাক্টিভ মানে কি? নরমাল কন্ডাক্টিভিটি যেটা আছে তার থেকে যে সুপার, তাই এটাকে সুপার কন্ডাক্টিভিটি বলা হয়। কেন? ওর যে আচরণটা আছে, ফেনোমেননটা আছে, এটা কিছু মেটাল এবং সেরামিক মেটালের মধ্যে আবিষ্কার করা হয়েছে। ওকে, আচ্ছা, তো বুঝলাম না, খেয়াল করে দেখেন এই মেটালটা যখন হলো কি ম্যাটেরিয়ালসটা আপনি টেম্পারেচার ঠান্ডা করবেন এবং তার ঠান্ডা রেঞ্জটা হলো গিয়ে অ্যাবসলিউট ভ্যালু থেকে যায়। অ্যাবসলিউট ভ্যালু বুঝেন? মানে যে ভ্যালু আপনি দেখতে পারবেন না, 0 থেকে 273। এটা কি সম্ভব? পৃথিবীতে ভ্যালু আপনি দেখতে পারবেন 273 কেলভিন, মানে হলো কি আপনার কত, সরি -273, মানে 0 কেলভিন। 0 ডিগ্রি সেলসিয়াস মানে কত বলেন? 273 কেলভিন। মানে 0 কেলভিন মানে কি? এটা একবার 0 তে আসলো, ওর থেকে আরো মাইনাস, বোঝা যাচ্ছে? এটা তো কখনোই সম্ভব না। তাহলে এই ক্যারেক্টারিস্টিক্স বারবার বলতেছি, কি হইছে আপনি বুঝলাম না আসলে আপনাদের। না আপনার খাতা নিলে বা কেন কথা বলতেছেন বা কেন একটু দেখেন না, পরীক্ষায় কত নাম্বার লাগবে আমি দিয়ে দিব আপনাকে নাম্বার, না শুনলে আপনি কিভাবে লিখবেন? আচ্ছা দেখেন, তো এই যে থ্রেশহোল্ড টেম্পারেচারটা আছে ওইখান থেকে আলটিমেটলি সে একটা অদ্ভুত আচরণ করে। কি আচরণ? এখানে গিয়ে ধাপ করে সে প্রতি উঠে যায়। ওকে, এই যে আচরণটা, এই যে ফেনোমেননটাকে, এই ফেনোমেননটাকে বলা হচ্ছে কি বলেন তো? এটা কেন হচ্ছে? কারণ আমাদের যে ম্যাটেরিয়াল বিহেভিয়ারটা আছে ওর রেজিস্ট্যান্স কি হচ্ছে দেখেন, ড্রপ উইথ আ জাম্প ডাউন টু 0। তার মানে রেজিস্ট্যান্স ড্রপ করলে টেম্পারেচার আপনার ড্রপ করতেছে। এই যে নেচারটা, এবং সেটা কি একটা অবাস্তবিক নেচারে দিকে যাচ্ছে। তো যেই জিনিসটা সাধারণত আমরা পাই না,
কিন্তু এটা একটা থিওরিটিক্যাল ভ্যালু আর কি, বুঝতে পারছেন? আচ্ছা, এটা নিয়ে আমি আগে আলোচনা করছিলাম না যে লো রেজিস্টিভিটি মানে কন্ডাক্টর, বলছিলাম এগুলা শিওর? এটা বলি না। ধরেন আমার এই তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, তাই না? আমার যদি বাধা বেশি হয়, প্লিজ পরে কান্নাকাটি করবেন যে কি ব্যাপার, আমাকে তো বলেন এই পরীক্ষা আবার হবে, ঠিক আছে? এই তারের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হয় কেন হচ্ছে বলেন তো? রেজিস্টিভিটি বেশি মানে রেজিস্ট্যান্স কি বেশি না কম? কম। তার মানে কি রেজিস্ট্যান্স কম মানে কি সে কন্ডাক্টর না, সে মেটাল না? আচ্ছা, আমার এই মার্কার যদি আমি বসাই কারেন্টের পোলের মধ্যে, ওর মধ্যে কারেন্ট প্রবাহিত হবে না, মানে রেজিস্ট্যান্স প্রচুর হাই, কাঠের রেজিস্ট্যান্স অনেক হাই। তো রেজিস্ট্যান্স হাই মানে কি সে একটা ইনসুলেটর। ওকে, যারা এখন লিখতেছেন তারা দয়া করে লেখা বন্ধ করুন, ঠিক আছে? যারা লিখতেছেন তারা লেখা বন্ধ করুন, আপনার সময় দেওয়া হবে। আচ্ছা, এটা শুনেন, আবারও বলতেছি, রেজিস্টিভিটি লো মানে কন্ডাক্টর এবং হাই মানে ইনসুলেটর, এটা মনে আছে? তার মানে একটা কি বিপরীত না? আচ্ছা, বিপরীত। তার মানে সেমিকন্ডাক্টর কি? সেমিকন্ডাক্টর হলো কি ইন্টারমিডিয়েট একটা স্টেজ, না হাই লেভেলের কন্ডাক্টর না হাই লেভেল ইনসুলেটর। তো এই যে মাঝামাঝি একটা স্টেজ, সেটা নিয়ে আমরা কাজ করছি, যেটা নিয়ে আমি লাস্ট ক্লাসে আর কি ছবি আঁকাইছিলাম যে ইলেকট্রন সংখ্যা যদি 3টা থাকে আমরা চাইলে ওকে বাদ দিতে পারি, বাদ দিয়ে কি হবে? শূন্য হয়ে যাবে। তার মানে কি ওই শেলটা শূন্য, কিন্তু তার আগের শেলে 8টা ইলেকট্রন থাকবে। জি, বুঝা গেছে? আবার যদি 5টা থাকে আমি 3টা যোগ করতে পারি, 3টা যোগ করলে কত হয়? 8 হয়। তার মানে ইলেকট্রনের শেল 2 এর নীতি ফলো করে আর কিছু নীতি ফলো করে? 8 এর নীতি ফলো করে। ডুয়েট আর অক্টেভ নীতি ইলেকট্রন ফলো করে, মানে শক্তি স্তর। তো যদি সর্বশেষ শক্তি স্তর, আবার বলতেছি লেখা বন্ধ করুন, সর্বশেষ শক্তি স্তরে 3টা থাকে, সেই ক্ষেত্রে আমি কি ওরে সরাই দিতে পারবো? 5টা থাকলে 3 নিতে পারবো 8টা করার জন্য। 4টা থাকলে কি করব? না এদিক না ওদিক, ঠিক আছে? এই টাইপের ম্যাটেরিয়ালগুলোকে আমরা বলি সেমিকন্ডাক্টর। এখন কি হয়েছে? তো আমি যেটা বললাম ক্রিস্টালটা আমাদের লাগবে, এই টাইপটা দেখলাম না, ক্রিস্টাল স্ট্রাকচারটা আমাদের লাগবে এই যে সয়েল স্টেট ফিজিক্স থেকে। তো আমরা ক্রিস্টালটা একটু নিচে খেয়াল করে দেখেন, এই 3টা ক্রিস্টাল স্ট্রাকচার। ওকে, আচ্ছা, ওকে, পলিক্রিস্টালিন, অ্যামরফাস আর ক্রিস্টালিন, তাই তো? আচ্ছা, এই 3টে স্ট্রাকচার আমরা নিচে এখানে। ওকে, ফাইন। আচ্ছা, সবার কাছে খাতা আছে না? খাতা দিয়ে দিচ্ছি। খাতা কখন জমা দিবেন? জমা দেন না, এই যে স্যার খাতা সবাই খাতা সবাইকে দিয়ে দেন। আমাদের নিয়ে বাকি না এই যে শেষটা আমার আর কয়জন আসলে ওদের নাম লিখতে হবে। এই পেজের পাইছেন সবাই? শুটিং কি চলতেছে দেখেন তো? শুটিং চালানো বন্ধ। না না স্যার, চলে বন্ধ পুরো আমার কোথায় ক্লাস পুরো শুরু হচ্ছে। ঢাকা বেড়ে যাওয়া লাগবে না। আচ্ছা, তাহলে আপনাদের নেক্সট কোশ্চেনটা হলো এরকম, কন্ডাক্টরের রেজিস্টিভিটি কিরকম, ইনসুলেটরের রেজিস্টিভিটি কিরকম, আর সেমিকন্ডাক্টরের রেজিস্টিভিটি কিরকম? জাস্ট 3 শব্দ লিখলে হবে, 2 নাম্বার দিয়ে 3টা শব্দ লিখে হবে। আবার বলতেছি, একটা কন্ডাক্টর, একটা ইনসুলেটর। আপনি মনে করেন যে রেজিস্ট্যান্স লিখতে কষ্ট হচ্ছে, শুধু আর লিখলে হবে। হ্যাঁ, আর লিখে এই যে এভাবে হাই, এভাবে লো, এভাবে দিলে হবে। বুঝতে পারছেন? আর এটা হলো কি সেমিকন্ডাক্টর। 3টার ক্ষেত্রে রেজিস্ট্যান্সের আচরণটা কিরকম, এই 3টা লেখেন।
ঠিক আছে, থ্যাংক ইউ। লেখা হয়ে গেছে? জি স্যার। লাস্টে যে 4 জন আসছেন ওনারা বাদে সবাই খাতাগুলো একটু কষ্ট করে পাস করে দিন। আপনারা আপনি নিয়ে সবারটা খাতা নিয়ে আমার ডেস্কে দিয়ে আসবেন, ঠিক আছে? কাজ শেষ করে টিফিন টাইমে ব্যস্ত হবো। হ্যাঁ হ্যাঁ, দিয়ে আসবেন। লেখা হয়েছে? যারা 4 জন পরে আসছেন ওনারা বাদে বাকি সবাই খাতাগুলো ওনাকে জমা দিয়ে দেবেন। নেক্সট সেশন আমার কাছে আসছে। ঠিক আছে, আগে 2 মিনিট ওয়েট করতে হবে। ঠিক আছে, লেখা হয়ে ওনাকে জমা দিয়ে দিন। আপনি একটু কষ্ট করে জমা দিয়ে দিন, ঠিক আছে? থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।